আসসালামু আলাইকুম। আমরা ৫টা মিনিট পর শুরু করব। সবাই একটু জয়েন করুন। ৫ থেকে ৭ মিনিট পর। আমরা এখনই শুরু করে দিব ক্লাসটা। আপনারা যারা জয়েন করতেছেন সবাই একটু মেনশন করুন। আপনাদের পরিচিত কেউ যদি ষাটলিপি সম্পর্কে জানতে চায়, পাশাপাশি অনলাইনে শিক্ষা কি সম্ভব, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা সবাই একটু মেনশন করে দিন। অন্যদেরকে একটু মেনশন করে দিন। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু বলতে পারেন। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করতে পারেন। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? মাহিদুল ইসলাম, সাইমন, আপনি একটু রেসপন্স করেন। যারা জয়েন করছেন তারা একটু রেসপন্স করেন, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমরা 9টা 5-এ শুরু করব। এখন 9টা বাজে। আর 5টা মিনিট আমরা একটু ওয়েট করি, 2 থেকে 3 মিনিট। আপনাদের কারোর কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, কমেন্টে জানাতে পারেন। কারোর কোনো যদি প্রশ্ন থাকে, আমি আবার বলছি, কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে বলতে পারবেন। ষাটলিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমি লাইভে উত্তর দিব ইনশাআল্লাহ। জুমে জয়েন করা যাবে কিনা? আসলে মূলত জুমে আসলে আপনার একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকে, পাশাপাশি সবাই যদি কথা বলেন তাহলে শোনা যায় না স্পষ্ট। মানে আসলে এটা একটু গ্যাদারিং হয়ে যায়, যার কারণে আমরা ফেসবুক লাইভে চলে আসতেছি এখন। আর দ্রুত শেষ করার জন্য এবং কি ইফেক্টিভ ভাবে আপনি ক্লাসগুলো পাওয়ার জন্য মূলত ফেসবুক লাইভ। এমডি রাসেল, আপনার প্রশ্নটা ছিল এটা। আর হৃদয় রয়, আপনি প্রশ্ন করছিলেন যে আপনার কোর্সের বিষয়। তার আগে একটা বিষয় বলে রাখি, আজকে আপনার ক্লাস পুরোটা একটু কমপ্লিট করেন। এখানে আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আপনার, শুরু করে দিই আমরা। খেয়াল করে দেখেন। আর 2টা মিনিট ওয়েট করতে বলতেছে একজন। আমরা একটু ওয়েট করি, সমস্যা নেই। উনি আর কয়েকজন জয়েন দিন, আমরা একটু অপেক্ষা করি। বরাবর 9টা 5-এ শুরু করবো। এখন 9টা 2, বরাবর 9টা 5-এ আমরা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা একটু সবাই একটু মেনশন করেন, যারা জয়েন করতে চাচ্ছিল আপনারা সবাই একটু মেনশন করেন আপনাদের আশেপাশে যারা ষাটলিপি সম্পর্কে জানতে চায় তাদেরকে। জি, অনলাইন। সুচিত সরকার, আপনি প্রশ্ন করলেন অনলাইন ব্যাচের ক্লাস কি সবসময় রাতেই হবে? জি, সবসময় রাতেই হবে। অনলাইন ব্যাচের ক্লাস আমাদের অল টাইম রাতেই হবে। আপনারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে একটা 56 জনের নিয়োগ দেওয়া হয়েছে সেটাতে সবাই আবেদন করবেন। কেননা এটা কিন্তু এবার নিবেই, কেননা ওখানে আপনার স্পিড চাইছে ন্যূনতম 50, যেটা ষাটলিপির সকল নিয়োগের মধ্যে সবচেয়ে কম।
সব সময় 60-70 করে তাদের স্পিড থাকে আপনার ষাটলিপির নিয়োগগুলোতে। এই বছর পরপর 3 বছর আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো লোক নিতে পারে নাই, সেজন্য ষাটলিপিতে এবার স্পিডটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদের রিটেনে যদি ভালো, যারা ভালো করতে পারবেন তারা কিন্তু ষাটলিপিতে সহজে ছক্কা মারতে পারবেন। কোর্স ডিউরেশন, আমাদের কোর্স ডিউরেশন আসলে 6 মাস। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো, তবে আপনাদের খুব দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আর মাত্র 1 মিনিট ওয়েট করবো, 1 থেকে দেড় মিনিট ওয়েট করবো। যারা যারা জয়েন করবেন একটু মেনশন করে দেন, আপনাদের পরিচিত কেউ যদি জয়েন করতে চায় একটু মেনশন করে দেন। এটা জুমে হচ্ছে না, অনেকে প্রশ্ন করতেছেন এটা কি জুমে হচ্ছে কিনা। এটা জুমে হচ্ছে না, এটা হচ্ছে ফেসবুক লাইভে। এটা হচ্ছে ফেসবুক লাইভে ক্লাসটা হচ্ছে। আমাদের ক্লাসটা ফেসবুক লাইভে হচ্ছে। জি, আমরা শুরু করে দিচ্ছি এখন। সবাই খেয়াল করে দেখেন, আমরা প্রথমে আসলে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা হয়েছে আমাদের কাছে সেটা হলো অনলাইনে ষাটলিপি শেখা কি কি প্রয়োজন এবং এখানে কি কি সমস্যা হতে পারে। বা অনেকে বলতেছে আসলে আহ, আপনার ষাটলিপি কি অনলাইনে শেখা সম্ভব কিনা, বা কত সময় লাগতে পারে, অনেকে প্রশ্ন করতেছিলেন সেটা। মূলত ষাটলিপি অনলাইনে শিখতে গেলে আপনার কিছু সমস্যা পড়তে হবে। প্রথম কথা হচ্ছে ষাটলিপি একটা প্র্যাকটিক্যাল বিষয়, ভালো করে খেয়াল করবেন কথাগুলো। ষাটলিপি একেবারে প্র্যাকটিক্যাল একটা বিষয়, এটা একটা সাংকেতিক ভাষা। আপনি যদি এটা শিখতে চান আপনাকে অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি দ্রুত শিখতে পারবেন। এটা অনলাইনে শেখার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাকে একটা গাইডলাইন পেতে হবে। উদাহরণস্বরূপ, আমি একটা প্রতিষ্ঠানে ধরলাম পড়তে যাব বা শিখলাম, বা আমি একটা কোচিং করতেছি বা কোনো একটা শিক্ষকের কাছে পড়বো। এখন উনি যদি আমাকে যদি আমার বাড়ি কাজগুলো দেখতে না পারে, আমার খাতাটা আসলে আমি পড়লাম কিন্তু আমি কি লিখতেছি কি করতেছি, বা আমি আসলেই নোট করতেছি কিনা বা আমি এটা পারতেছি কিনা, এটা যদি যাচাই করতে না পারে, তাহলে কিন্তু আপনার শিখার আসলে বোঝাটাও টাফ। আপনি শিখতে পারেন নাও শিখতে পারেন, এটা আসলে বলা যাবে না। ঠিক ষাটলিপির ক্ষেত্রেও সেম, এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়। আপনি সরাসরি যদি শিখতে পারেন তাহলে ভালো, আপনি খুব দ্রুত শিখতে পারবেন, কারণ আপনি টিচারের সাথে সাথে ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারতেছেন। এখন ওই সমস্যাটা হচ্ছে অনলাইনে। অনলাইনে আপনাকে ইনস্ট্যান্ট প্রশ্ন করার ক্ষেত্রে পাশাপাশি আপনার খাতাটাকে চেক করা যাচ্ছে কিনা। আপনি বাসায় হয়তো ষাটলিপি লিখতেছেন কিন্তু আপনি আমাদের আহ এইখানে আপনি যখন ক্লাস করবেন তখন আমরা কি আপনাদের খাতাটা চেক করতে পারতেছি কিনা, সেই বিষয়টা হচ্ছে এখানে মূল সমস্যা। যারা অনলাইনে ষাটলিপি শিখায় বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করে, যে আসলে আমার খাতাটা উনি দেখতে পারতেছেন কিনা, বা আমার আঁচড়টা হচ্ছে কিনা, বা আমার ষাটলিপি লেখাগুলো হচ্ছে কিনা। এটার জন্য সলিউশন হচ্ছে আমাদের এই গ্রুপটা। আপনারা যে গ্রুপ থেকে এখন ক্লাস করতেছেন একটু স্ক্রল করলে দেখবেন এখানে প্রচুর পোস্ট আছে, মানে অনেকে বাড়ি কাজ জমা দিছে। আর আমাদের সবগুলা পোস্ট আমরা অবশ্যই এখনো রেসপন্স করতে পারি নাই, কেন এখানে অনেক পোস্ট আছে। তবে চেষ্টা করছি আমরা সবচেয়ে বেশি মানে আপনাদেরকে রেসপন্স করার, যাতে আমাদের বাড়ি কাজগুলো কমেন্টের মধ্যে আমরা সলভ করে দিই, যে আপনার এই এই জায়গায় সমস্যা আছে, আপনার এটা একটু আরো একটু ইমপ্রুভ করতে হবে। আবার কি আপনি দেখা গেছে ইনস্ট্যান্ট, যেটা আপনি দেখা গেছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় হয়তো সপ্তাহে 3 দিন বা 4 দিন আপনি ক্লাস করতেছেন,
ওখানে আপনি প্রশ্ন করতে পারবেন। কিন্তু আপনি যখন মন চায়, দেখেছেন রাতে 10টা বাজে, আপনি এখন কি চাইলে ওখানে ফোন দিয়ে কথা বলতে পারবেন বা ইনস্ট্যান্ট সলিউশন পাবেন? তা পাবেন না। কিন্তু শার্টলিপির ক্ষেত্রে আপনি দেখা গেছে ওই সময়টাও আপনি সলভ পাবেন অনলাইনে। কিভাবে? আপনার একটা শব্দ আপনি বেজে গেছেন বা একটা শব্দ আপনি লিখতে পারতেছেন না, শার্টলিপির মানে ওখানে আটকা পড়ে গেছেন, তখন আপনি এটা ছবি তুলে আমাদেরকে গ্রুপে দিয়ে দিবেন। তখন দেখবেন আমরা যে কোনো টিচার অথবা যে কোনো শিক্ষক বা যে কোনো স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট, ওনারা আপনার এটা সলভ করে দিবে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে আপনার এই যে অফলাইন অনলাইনে যে সমস্যাটা, যে আপনার বাড়ি কাজগুলো দেখা বা আপনি আসলে লেখাটা হচ্ছে কিনা বা আপনার স্পিড তুলতে পারতেছেন কিনা, ওই সমস্যাটা আমরা এখানে এভাবে সমাধান করব। একজন প্রশ্ন করছেন আমাদের ক্লাসগুলো জুম অ্যাপে হয় নাকি ফেসবুক সিক্রেট গ্রুপে? আমাদের সিক্রেট গ্রুপে হয়, পাশাপাশি আমরা গুগল মিটেও ক্লাস নিয়ে থাকি, তবে গুগল মিটে খুবই কম, খুবই কম। কেননা গুগল মিটে কিছু সমস্যা হয়, যার কারণে আমরা গুগল মিটে খুবই কম, আমরা এখন ফেসবুক গ্রুপের মধ্যে ক্লাসগুলো নিব, সিক্রেট গ্রুপে। একজন প্রশ্ন করছেন সাইফুর রহমান, অনলাইনে শিক্ষা কি আচর ঠিক রাখা যায়? আপনি যদি প্রতিনিয়ত বাড়ি কাজ জমা দেন, পাশাপাশি আমরা আপনাদের খাতাগুলো চেক করে দিব যে আপনারা আসলে কতটুকু সলভ করতে পারতেছেন, কতটুকু, এমনকি আমরা যে পিডিএফটা দিব আপনাদেরকে, ওইটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। অর্থাৎ হুবহু ওইভাবে লিখবেন। আমরা কিছু প্রতিটা লেসনের পর পর কিন্তু পিডিএফ এর ব্যবস্থা রাখছি। অর্থাৎ আপনি আপনার ওই লেসনটা শেষ করার পর, যেমন আজকে যে লেসন, সেটা শেষ করার পর আমরা একটা পিডিএফ দিব। ওই পিডিএফটা আপনি ডাউনলোড করে এটা প্রিন্ট করে হাত ঘুরাবেন। আপনার, আমরা চ্যালেঞ্জ করতেছি, আপনি এটা যদি আমরা যেভাবে গাইডলাইন দিব ওই যদি করেন, প্রথম 3টা লেকচার অর্থাৎ প্রথম 3টা লেসন শেষ করার পর আপনি ষাটলিপির সকল আঁচড় লিখতে পারবেন, একটা আঁচড়ও ভুল হবে না। শুধু স্পিড তোলার জন্য আপনাকে একটু গাইডলাইন ফলো করতে হবে আর কি, প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমরা যেভাবে আপনাদেরকে যে নিয়মে কাজগুলো শিখাবো, ওই নিয়মে আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে দ্রুত শেষ করতে পারবেন। আচরের গতিবেগ 100% ঠিক রেখে শেখা সম্ভব, এটা আপনার প্র্যাকটিসের উপর। এখানে দেখেন, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে এখন পর্যন্ত 34 জন জয়েন করছেন। একটু সবাই একটু মেনশন করে দেন, আপনারা যারা যারা আছেন সবাই একটু মেনশন করে দেন। অনেকে আসলে প্রায় 100 জনের উপর কমেন্ট করছে, 150 জনের কাছাকাছি, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 34 জন জয়েন করছে। মূলত সমস্যা হচ্ছে যে আপনারা মানে এই বিষয়গুলা আসলে ক্লিয়ার হওয়া দরকার। অনলাইনে কিভাবে করতেছেন, আর আপনার যে স্পিডের যে বিষয়টা, আচরের গতিবেগ 100% কিভাবে ধরে রাখবেন। আহ, আমরা পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারবে না আজ পর্যন্ত আমাদের হাতের লেখার স্পিড কেউ শিখাইছে। ভালো করে খেয়াল করেন, বাংলাতে আমরা ছোটবেলায় হাতে লেখা শিখছি, ইংলিশে হাতে লেখা শিখছি, কখনো কিন্তু আমাদের স্পিডটা কিন্তু মানে ওভাবে স্পিড শিখানো হয়নি, স্পিডে কিভাবে লিখতে হয়। পরীক্ষার হলে গিয়ে কি করছি আমরা, স্পিডে লেখা শুরু হয়েছে আমাদের। হতে পারে আমাদের হাতে লেখা কিছু সৌন্দর্য চলে গেছে। ঠিক ষাটলিপির ক্ষেত্রে সেম, আপনি যত বেশি ডিকটেশন দিবেন, যত বেশি প্র্যাকটিসের মধ্যে থাকবেন, যত বেশি পরীক্ষা দিবেন, আপনার স্পিড তত বেশি বাড়বে। শিখাটা সহজ, শিখতে 1 মাসের বেশি সময় লাগবে না, কিন্তু আপনার স্পিড তুলতে 2 থেকে 3 মাস সময় লাগবে, বা 4 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। এটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে, আপনি কতটুকু সিরিয়াস ওটার উপর নির্ভর করবে। এই গতি বাড়ানোর জন্য কি করতে পারি সিপি? আহ চঞ্চল পাল বলতেছেন গতি বাড়ানোর জন্য কি করতে পারি? গতি বাড়ানোর জন্য আপনার শুধুমাত্র প্র্যাকটিস, প্রচুর ডিকটেশন দিতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরপর আসা যাক, আপনার অনলাইন ক্লাসটা আমাদের কয় মাসের? আমাদের 6 মাসের অনলাইন ক্লাস। ভালো করে প্র্যাকটিস করলে আপনি 3 মাসের বেশি সময় প্রয়োজন হয় না, যেটা আমি একটু আগে আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনি ভালো করে যদি প্র্যাকটিস করেন প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, আপনার 3 মাসের বেশি সময় লাগবে না শিখতে। কিন্তু আপনার স্পিড তোলার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। আপনি একদিনও মিস করতে পারবেন না, মিনিমাম আধা ঘন্টা হলে আপনাকে খাতার মধ্যে বসতে হবে। যারা আমাদের পূর্ববর্তী স্টুডেন্ট, তারা আপনার প্রাইভেট গ্রুপে অ্যাড আছেন, আপনারা আগের লেকচার গুলো দেখে নেন। একজন প্রশ্ন করছেন, আপনি 2020 সালে আপনি আসছিলেন, শেষ করতে পারেন নাই, আপনি লেকচার গুলো শেষ করে নেন। আজকেও আপনাদের কিছু লেকচার আপলোড করা হয়েছে, লেকচার গুলো শেষ করে নেন। এর পাশে যাক, ক্লাস কখনোই রেকর্ড ক্লাস কি পাওয়া যাবে? আমাদের প্রত্যেকটা ক্লাস দেওয়া থাকে, প্রত্যেকটা ক্লাস দেওয়া থাকে। যেমন আজকে যে লাইভ ক্লাস হচ্ছে এটা এখানে থেকে যাবে, এর পরে যে প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে সেগুলোও কিন্তু আমাদের গ্রুপের মধ্যে থেকে যাবে। আর ভারী কাজের উপর ভিত্তি করে আমাদের 2 থেকে 3 দিনের ক্লাস হয় রাত 9টায়। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের ক্লাস যেগুলো নিয়মের ভিত্তিক ক্লাস, ষাটলিপি মূলত 2 ধরনের। একটা হচ্ছে মানে আপনার ষাটলিপির মূলত হচ্ছে ক্লাসটা হচ্ছে আপনার 2টা স্টেপে হয় আমাদের। একটা হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস, যেখানে আমরা নিয়মগুলো বলে দিই, যেমন প্রাইভেট গ্রুপের মধ্যে আমাদের নিয়মগুলো দেওয়া থাকে। আর সলভ ক্লাস যেটা, সেটা এইভাবে লাইভ হয় কিরকম,
আপনি যে বাড়ি কাজগুলো জমা দিয়েছেন ওই বাড়ি কাজগুলো মূলত আমরা পরবর্তীতে আমরা সলভ করে দিই, প্রতিটা পৃষ্ঠা আমরা চেক করে 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 সলভ করে দিই কমেন্টের মাধ্যমে। ওইটা আবার লাইভে হয়, অর্থাৎ যে জিনিসটা আপনি সলভ চাচ্ছেন সেটা আমরা লাইভের মধ্যে করি। আর যেটা আপনি নিয়মগুলো আপনি চাইলে 1 মাসে শেষ করে ফেলতে পারবেন, ওটা আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে অ্যাড থাকবেন, আপনি ওখানে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। এরপর ষাটলিপির অনলাইনের মডিউলটা কি? মডিউলটা হচ্ছে মূলত আপনাকে রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখে আপনাকে বাড়ি কাজ জমা দিতে হবে, রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখে। এরপর সে সলভ ক্লাসগুলো হবে মূলত লাইভে। যত বেশি আপনার প্রবলেম তৈরি হবে তত বেশি সলভ ক্লাস, আপনার প্রবলেম কম সলভ ক্লাস কম। কারণ আপনি দেখা গেছে আপনার লাইভে এসে আমি কি বলবো, যদি আপনি যদি আমাকে যদি কোনো প্রশ্ন না থাকে বা আপনার যদি কোনো সমস্যা না থাকে, ষাটলিপির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যে বিষয়টা এটা হচ্ছে মূল বিষয়, প্র্যাকটিক্যালি আপনার সলভ করতে হয়। পাই না, তাই আমরা এটাতে বেশিরভাগ মনোযোগ দিচ্ছি। আপনি তখনই ভর্তি হবেন যখন আপনি সময় দিতে পারবেন বা আপনি শেষ করতে পারবেন। আপনি যদি বাড়ি কাজগুলো শেষ করতে না পারেন, যেমন আমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিক লেসন আছে, অধ্যায় ভিত্তিক যদি বাড়ি কাজ শেষ করতে না পারেন আপনি আসলে জয়েন করবেন না। আমরা আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ারেন্স দিয়ে রাখি, কেননা আমরা আপনাদেরকে পরবর্তীতে এই ব্যাচের এখন যারা আপনার জয়েন করবেন বা ভর্তি হবেন প্রত্যেককে কিন্তু আমরা একটা গাইডলাইনের মধ্যে রাখবো। অর্থাৎ আপনি যদি বাড়ি কাজ না দেন একটা নির্দিষ্ট সময় পর আমরা গ্রুপ থেকে বের করে দিব, এটা আমরা কিন্তু প্রথমে বলে দিচ্ছি বিষয়টা, যেটা আমাদের আগে কোনো ব্যাচের সাথে হয় নাই। কারণ আমরা রেকর্ডেড ক্লাসগুলো আগেই দিয়ে দিচ্ছি, যাতে কারোকে অপেক্ষা করতে না হয় যে আমার আমি এই লেসনটা পাই নাই, আমি ওই লেসনটা পাই না। আপনি প্রত্যেকটা লেসন পাবেন, শুধু সলভ ক্লাস হবে আপনার লাইভে, অর্থাৎ আপনার খাতা চেক হবে লাইভে। একজন প্রশ্ন করছেন কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক সব কি এক? ইয়েস, সবগুলো এক। অনলাইন অফলাইন ক্লাস কখন শুরু হবে? অনলাইন অফলাইন ক্লাস সবগুলো আপনি যে কোনো সময় জয়েন করতে পারবেন, কেননা আমাদের কোর্সের মডিউলটা এমন, আপনি যখনই জয়েন করেন আপনাকে প্রাইভেট গ্রুপে ফার্স্টে ভিডিও লেকচার গুলো দেখতে হবে, রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখে আপনার বাড়ি কাজগুলো জমা দিতে হবে। এরপর ওইটাকে আমরা সলভ করে দিব লাইভে এসে। এখানে ষাটলিপি অনলাইনের সমস্যা হচ্ছে আপনার সলভটা, কারণ আপনি সরাসরি সলভ করতে পারতেছেন না সরাসরি সামনে সামনে গিয়ে, কিন্তু আমরা এখানে ওই কাজটাই করব, সরাসরি আপনাকে সলভ করে দিব। এবার সাথে আপনাদের ফি কত? আমাদের পূর্ববর্তী স্টুডেন্ট সহ আমরা প্রত্যেকটা সময় 2000 টাকা করে আমরা প্রশিক্ষণ ফি রাখতাম, কিন্তু এককালীন পেমেন্টে আপনারা এখন 500 টাকা ছাড়ে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। তবে যাদের আর্থিক সমস্যা আছে তারা ধাপে ধাপে পেমেন্ট করতে পারবেন। আমাদের পেমেন্ট নাম্বারটা আপনারা একটু দেখে নেন, আমাদের স্ক্রিনে দেওয়া আছে। এরপর হচ্ছে ষাটলিপির নতুন ব্যাচ কখন শুরু হয়, কোর্স প্রশিক্ষণ শেষে কি সনদ প্রদান করা হবে? আপনি যে কোনো সময় ভর্তি হতে পারবেন, এটা আপনার আগেই বলে দেওয়া হয়েছে। আর প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদা করে সলভ দেওয়া হবে, যার কারণে আপনাকে ওয়েট করতে হবে না। আপনি আজকে একটা পোস্ট করছেন, দেখা গেছে আমার এই জায়গায় সমস্যা হয়েছে বা আমি এই আচরগুলো লিখছি, এগুলোকে আমি করতে পারবো কিনা। উইকলি কোনো ফিক্সড নাই। আমাদের একজন প্রশ্ন করছেন আমাদের অনলাইন ব্যাচের উইকলি কতদিন? অফলাইনে সপ্তাহে 2 দিন, অনলাইনে আমাদের কোনো ফিক্সড নাই। আমাদের অফলাইন ব্যাচে সপ্তাহে 2 দিন ক্লাস হয়, শুক্রবার মঙ্গলবার। আপনি সরাসরি ঠিকানায় যোগাযোগ করবেন। আর অনলাইনে কোনো ফিক্সড নাই, 3 দিনও হতে পারে, 4 দিনও হতে পারে, একদিনও হতে পারে, এটা আপনার বাড়ি কাজের উপর লাইভ ক্লাসটা নির্ভর করে। আর রেকর্ডেড ক্লাসগুলো থাকে আমাদের প্রত্যেকটা নিয়মের, ওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে প্রাইভেট গ্রুপে। সাথে আলাদা করে ডিকটেশনের আমাদের একটা গ্রুপ থাকবে, ওই ডিকটেশনে শুধুমাত্র স্পিড, যারা ষাটলিপি পারেন কিন্তু আপনার প্র্যাকটিসের অভাবে আপনি পারতেছেন না বা দেখা গেছে আপনি স্পিড তুলতে পারতেছেন না, ওদের জন্য আলাদা একটা গ্রুপের মধ্যে আমরা ডিকটেশনের ব্যবস্থা করব। তবে সেখানে জয়েন দেওয়ার আগে আপনাকে অবশ্যই এটা প্রমাণ দিতে হবে যে আপনি পারেন, অর্থাৎ আপনার প্রত্যেকটা লেসন আপনি শেষ করছেন এটা একটা প্রুফ দিতে হবে, একটা ছবি তুলে হলে আমাদেরকে দেখাতে হবে যে আপনি পারতেছেন। তারপর আমরা ডিকটেশনে আপনাকে গ্রুপে জয়েন দিব। আর সার্টিফিকেটের বিষয় যেটা, সেটা নিয়ে আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে টেলিটক নাম্বার, ওখানে যোগাযোগ করবেন। ওখানে আপনার কিছু ডকুমেন্টেশনের কিছু বিষয় আছে, কেননা অনলাইনে কোনো সনদ দেওয়া হয় না। অনলাইনে কখনোই আপনি সার্টিফিকেট সনদ পাবেন না, আপনাকে নিলে অফলাইনের বেচের সাথে আলাদা করে নিতে হবে। আর ওই বিষয়টা আপনি সরাসরি কথা বলে নেবেন। আর আমরা অফলাইন বেচের সাথে আপনাদের সার্টিফিকেট সনদ দেওয়ার ব্যবস্থা রাখছি, মানে থাকবে, অত সুযোগ দেওয়া, এটা অন্য কিছু না।
আসতেছি। আপনি একজন প্রশ্ন করছেন যে 50 ওয়াট এবং 80 ওয়াটের মানে কি। এই বিষয়টার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। এবার আসা যাক আপনার ষাটলিপির ইতিহাস বা ষাটলিপির আসলে কি, এটা আসলো কোত্থেকে, বা এটার আমরা আবিষ্কারটা করছে কখন, কিভাবে হলো, এই বিষয়টা নিয়ে আলোচনা করি, চলেন। ষাটলিপি কি? ষাটলিপি শব্দটা সাংস্কৃতিক শব্দ সানি থেকে আসছে। আর লিপি মানে হচ্ছে লিখন পদ্ধতি। ষাটলিপি হলো শ্রুতি লিখন। কোনো নির্দিষ্ট বিষয়কে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে কোনো অর্থের পরিবর্তন না করে প্রকাশ করা হলো ষাটলিপি। অর্থাৎ আপনি কোনো একটা নির্দিষ্ট একটা ইনফরমেশন বা তথ্য বা যে কোনো একটা বিষয়কে আপনি সাংকেতিক চিহ্নের মাধ্যমে এটাকে সংরক্ষণ করবেন। পাশাপাশি এমনভাবে সংরক্ষণ করবেন যাতে এটা গোপনীয়তা রক্ষা থাকে বা গোপনীয় থাকে। এটার জন্য মূলত ষাটলিপিটা আবিষ্কার হয়েছে। এটা একটা লৈখিক ভাষা। এটা কিন্তু ব্যবহার করা হয় লিখার মাধ্যমে। আর এটার মূল ভিত্তি হলো উচ্চারণ। এটা মাথায় রাখবেন, এটার মূল ভিত্তি হচ্ছে উচ্চারণ। যার কারণে ষাটলিপি দিয়ে পৃথিবীর যে কোনো ভাষা লেখা সম্ভব। মনে করেন আপনি পৃথিবীর অন্য কোনো দেশের ভাষা জানেন না, কিন্তু আপনি ষাটলিপি দিয়ে ওই দেশের ভাষা লিখতে পারবেন। কেন? ষাটলিপির মূল ভিত্তিটা হচ্ছে উচ্চারণ। আপনার কি সাউন্ড, ওই সাউন্ডটাই আপনি শুনে রাখবেন। হ্যাঁ, আরিফুল ইসলাম আরিফ। আহ, জি, আপনার কথা ঠিক আছে। সেটা হচ্ছে যত বেশি অনুশীলন তত বেশি স্পিড। ইয়েস, আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আপনি স্পিড বাড়বে। কোর্সটা কতদিনের একজন প্রশ্ন করছেন। আমাদের কোর্সটা কিন্তু এমনিতে 6 মাসের, কিন্তু আপনার শিখাটা নির্ভর করতেছে আপনার উপর। আপনি কত দ্রুত শিখতে পারবেন, কিভাবে শিখতে পারবেন, সেটা আপনার নিজের আমাদের সাথে আপনি কিভাবে মানে কানেক্ট হচ্ছেন সেটার উপর নির্ভর করতেছে। আপনি যদি দেখা গেছে কি আপনি বাড়ি কাজ দিচ্ছেন না, জাস্ট আপনি আমরা রেকর্ডেড ক্লাস দিলাম, লাইভ ক্লাস দিলাম, আপনি ওখানে বসে আছেন, আপনার রেসপন্স পাচ্ছেন, আপনি খাতায় লিখছেন কি লিখেন না সেটাও আমি জানি না, তাহলে আপনি শিখতে আপনার 6 মাসও না, আপনি 2 বছরও শেষ হবে না। তবে আপনার যদি আপনি টাইম টু টাইম বাড়ি কাজ দেন, আপনি দেখা গেছে প্রতিদিন আপনি বাড়ি কাজ দিচ্ছেন, আপনি যে সাটলিপি লিখতেছেন সেটা আপনাকে দিচ্ছেন, আমরা খাতাগুলো চেক করে করে আপনাকে দিয়ে দিব, তখন আপনার 1 থেকে 2 মাসের মধ্যে শিখতে পারবেন। তবে স্পিডটা উঠবে কিন্তু প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি স্পিড। আমরা এটা বলতে পারবো না যে আপনি 2 মাসের মধ্যে 60-70 স্পিড তুলে ফেলবেন, সেটা কিন্তু সম্ভব না। ওটা আপনাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ডেইলি প্র্যাকটিস করে যেতে হবে। এবার আসা যাক আপনার ষাটলিপিটা ব্যবহার হয় কোথায় বা এটা আবিষ্কারক কে। একজন মেসেজ দিছেন আপনার হোয়াটসঅ্যাপে, ক্লাসকে শুরু হয়েছে, আমরা কিন্তু গ্রুপে দিয়ে দিছি, আপনারা একটু সবাইকে একটু মেনশন দেন, যারা যারা ক্লাস করতে চাচ্ছে তারা একটু মেনশন দেন। খেয়াল করে দেখেন ষাটলিপির ইতিহাসটা হচ্ছে কি, ষাটলিপির সর্বপ্রথম 1588 সালে টিমথি ব্রাইট নামের একজন ইংল্যান্ডের অধিবাসী ষাটলিপির বই প্রকাশ করেন। অর্থাৎ উনি একটা ধারণা দিয়েছেন। প্রকাশ বলতে এখানে বোঝানো হচ্ছে ধারণা। উনি কিন্তু জাস্ট একটা কনসেপ্ট দিলেন যে এটা এমন হতে পারে। ওয়ান কাইন্ডস অফ আপনার ওই চার্লস ব্যাবেজের মতো, যিনি কম্পিউটার একটা জনক বলা হয়, বাট উনি কিন্তু বর্তমান যুগের কম্পিউটার আবিষ্কার করেন নাই। উনি একটা ধারণা দিয়েছিলেন তখন, একটা গাণিতিক একটা যন্ত্র হিসাবে কম্পিউটারকে। ঠিক এইটাও টিমথি ব্রাইট নামের একজন ইংল্যান্ডের অধিবাসী ষাটলিপির একটা ধারণা দিয়েছে। ফার্স্ট উনি এটা নিয়ে লেখালেখি করছেন। পরবর্তীতে এই ষাটলিপির যে বিভিন্ন পদ্ধতি বা টেকনিক, এগুলো আবিষ্কার করছে ফার্স্ট স্যার আইজ্যাক পিটম্যান 1837 সালে, শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য। এরপর 1888 সালে রবার্ট গ্রেক, তাও সেম ইংরেজি ভাষার জন্য আবিষ্কার করছেন গ্রেক পদ্ধতি। অর্থাৎ এগুলো হচ্ছে টেকনিক বা আপনার যে ব্যবহার করবো সেই ব্যবহারের পদ্ধতিগুলা। আর সর্বশেষ 1982 সালে বাংলা সরকার থেকে স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার স্যার সর্বপ্রথম বহুভাষী ষাটলিপি পদ্ধতি আবিষ্কার করেন, যা দিয়ে পৃথিবীর সকল ভাষা লেখা সম্ভব। অর্থাৎ এটার মূল ভিত্তি যখন উচ্চারণ, তাই এটা দিয়ে আপনি যে কোনো ভাষা লিখতে পারবেন। এই বিষয়টা কি, কনসেপ্টটা ক্লিয়ার কিনা আপনাদের? অর্থাৎ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বহুভাষী ষাটলিপি। এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ভাষা লিখতে পারবেন, যে কোনো কিছু আপনি সংরক্ষণ করতে পারবেন শর্ট হ্যান্ডের মাধ্যমে। হ্যাঁ, অফলাইনে যারা ভর্তি হবে তারা অনলাইন বেচে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। একজন প্রশ্ন করছেন অফলাইন বেচে যারা ভর্তি হবে তারা কি অনলাইনে ক্লাস করতে পারবে? এবার আসা যাক আমাদের এই ষাটলিপি কোথায় কোথায় প্রয়োজন হয়। আহ খেয়াল করে দেখেন, সরকারি চাকরিতে 3টা পদে ষাটলিপি বাধ্যতামূলক। একটা হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা 10ম গ্রেড, এরপর ষাটলিপিকার 7 মুদ্রাক্ষরিক। ব্যক্তিগত কর্মকর্তার ন্যূনতম স্পিড হচ্ছে আপনার 80। কেন 80? তার আগে একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, এটা এই প্রশ্নের উত্তর আগে আমরা 4 নম্বর প্রশ্নতে চলে যাই।
সরকারি চাকরিতে বিভিন্ন পদে ষাটলিপির কেন প্রয়োজন হয়? অনেকে বলে থাকে যে ষাটলিপি তো তথ্য সংরক্ষণ বা আমাদের জাস্ট সাউন্ডটাকে মাথায় রাখার জন্য, বা সাউন্ড মানে ওই সাউন্ডকে আমি জাস্ট সংরক্ষণ করতে যাচ্ছি। তাহলে আমার কি দরকার? বর্তমান যুগে এত ডিভাইস থাকতে আমি কেন এবার ষাটলিপিতে করব? এটার প্রশ্নের উত্তর হলো, আপনার একটা ধরলাম একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, উনার ব্যক্তিগত কর্মকর্তার কাজ কি? উনার তথ্যগুলো সংরক্ষণ করা। এখন যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন, দেখা গেছে কি ওনারা একটা প্রোগ্রাম বা বিভিন্ন ইনফরমেশন ওদেরকে সংরক্ষণ করতে হয়, যেখানে আপনার অনেক কাটাকাটি হয়। অর্থাৎ কাটাকাটি বলতে কি, ইনফরমেশন গুলো দেখা গেছে কি আপনার আজকে এরকম, কালকে এটা একটু মডিফাই হয়ে অন্যরকম হলো। কারণ এগুলো খুবই সেন্সিটিভ ইনফরমেশন, যার কারণে এগুলোকে আপনাকে ওই রুমের মধ্যে যখন এগুলো কাজগুলো হয় তখন কিন্তু আপনাকে ওখানে কোনো ডিভাইস নিয়ে ঢুকতে দিবে না। উদাহরণস্বরূপ কোনো অডিও, মানে আপনার কোনো ডিজিটাল ডিভাইস ঢুকতে দিবে না। আপনি বলতে পারবেন আমি রেকর্ড করি বা অডিও মানে রেকর্ড করি বা ভিডিও করি, ওরকম বলার সুযোগ নাই। কিন্তু ওই প্রোগ্রামে তথ্য সংরক্ষণ তো করতে হবে, কেন ওই প্রোগ্রামে কি কথা হলো বা কি কি ইনফরমেশন আসছে বা কি কি রেজাল্ট আসছে এগুলো বলতে হবে, এগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। আর ইনস্ট্যান্ট আপনি কি করবেন কোনো ডিভাইস ছাড়া? তথ্য সংরক্ষণ করবেন কি দিয়ে? এই স্বাক্ষরলিপি দিয়ে। যার কারণে দেখবেন যে বর্তমানে আমাদের স্বাক্ষরলিপির নিয়োগটা সবচেয়ে বেশি, কারণ এখানে আপনার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। যেমন জজ কোর্ট, হাইকোর্ট, ওখানে স্বাক্ষরলিপির পরীক্ষা আগে হয়, যারা দিচ্ছেন তারা দেখতে পারবেন স্বাক্ষরলিপির পরীক্ষা আগে হয়, কেননা ওখানকার তথ্য সংরক্ষণের যে বিষয়টা, আবার এটা এমন ভাবে সংরক্ষণ করতে হবে যাতে কি এটা সহজে মানুষের কাছে পৌঁছালে মানুষ বুঝতে না পারে যে আসলে এখানে ছিলটা কি বা কি ইনফরমেশন ছিল। যার কারণে আপনার একটা সাধারণ মানুষের কথার স্পিড যখন 60, এভারেজ পার সেকেন্ডে 60টা করে আমরা শব্দ, পার মিনিটে 60টা করে শব্দ বলতে পারি, ঠিক স্বাক্ষরলিপিতেও পার মিনিটে এই কারণে 60টা করে ন্যূনতম স্পিড আপনার লাগবেই। কারণ আপনি একটা প্রোগ্রামের মাঝখানে তো বলতে পারবেন না, স্যার আপনি একটু দাঁড়ান আমি এবার শর্ট হ্যান্ড করি বা একটু লিখি, স্যার আমি এটা লিখতে পারি নাই, স্যার আপনি কথা বুঝি না আবার বলেন। যার কারণে আপনি ওই শব্দ ওই কাজটা কোনো করতে পারবেন না যদি আপনার স্পিড না থাকে। ঠিক একইভাবে দেখবেন, একজন প্রশ্ন করেছে পরীক্ষা হলে কি স্বাক্ষরলিপি কম্পিউটার টাইপ করা লাগে? না, স্বাক্ষরলিপির পরীক্ষা হলে আপনাকে খাতায় লিখতে হবে, বাংলা খাতায় লিখতে হবে স্বাক্ষরলিপি। এখানে কোনো টাইপিং এর কোনো কিছু না। টাইপিংটা হচ্ছে পরে, মুদ্রাক্ষরিকে আসবেন পরে। স্বাক্ষরলিপিতে আপনাকে হাতে লিখতে হবে সাংকেতিক ভাষায়। আর ওইটার জন্য আপনাকে স্পিড মিনিমাম 60-এর উপর উঠতে হবে। যেমন পিএসসির যে নিয়োগ, ওখানে 5% থেকে ভুল হলে আপনার ফেল। কেন? আপনি একটা তথ্য সংরক্ষণ করতেছেন, একটা তথ্য আপনি কালেক্ট করতেছেন, ওখানে দেখছেন উনি বললো একটা, আপনি লিখছেন আরেকটা, বা তথ্য সংরক্ষণ করছেন আরেকটা। দিন শেষে যখন আপনি এটা ডকুমেন্ট জমা দিবেন, তখন দেখবেন যে আপনার ইনফরমেশনের মধ্যে অনেকগুলা সমস্যা তৈরি হয়ে গেছে। এই ওই রিস্কটা কেউ নিতে চায় না। যার কারণে ওখানে আপনি 5% যদি ভুল করেন, তখন আপনার কিন্তু ফেল হিসাবে গণ্য হবে। 5% থেকে উপরে যদি আপনি ভুল করে থাকেন স্বাক্ষরলিপিতে। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন কেন স্বাক্ষরলিপি আপনার গভর্নমেন্ট জবগুলোতে প্রয়োজন হয়? একটু রেসপন্স করেন, কমেন্টে একটু রেসপন্স করেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্পষ্ট আসতেছে কথা? আপনার এই বিষয়টা কি ক্লিয়ার কিনা যে আপনার স্বাক্ষরলিপি কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, বিষয়টা কি সম্পূর্ণ ক্লিয়ার আপনার? যদি আপনার একটা স্বাক্ষরলিপিকার, একজন স্বাক্ষরলিপিকার উনি সংরক্ষণে করতে পারে না, আপনার ওনাকে দিয়ে কাজ করাবে কিভাবে? হয়তো অনেকে বলতে পারেন যে এটা তো প্রয়োজন নাই, প্রয়োজন আছে বলে এটা বারবার নিয়োগ হচ্ছে, এটা খালি রয়ে গেছে। যদি প্রয়োজন না হতো তাহলে এটাকে কিন্তু বাতিল করে দিত, এটা বাতিল না। আর তিনটা পদের মধ্যে পার্থক্য কি? সেটা হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তাদের ন্যূনতম আপনার 80 থেকে 90 স্পিড, ষাটলিপিকা 7 মুদ্রাক্ষরিক 60 থেকে 70 হলে হয়। তবে এবার পররাষ্ট্রতে 50 করে দিয়েছে, দেখবেন 50 থেকে 70 চাইছে। তার মানে সরি 50 থেকে 80। তার মানে এবার ওদের এটা ফরজ হয়ে গেছে, এটা নিতেই হবে ওদের। এবার ওদের এখানে লোকের সংকট আছে, তাই এটা চেষ্টা করে দেখেন যদি পারেন। মানে রিটেন ভালো করতে পারলে স্বাক্ষরলিপিতে আপনি 50% তুলতে পারলেই হলো, মানে 100টা শব্দের মধ্যে আপনি 50টা ক্রস করতে পারছেন, আপনার এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ইয়াসিন আরাফাত ভাই, আপনিও জয়েন করছেন, আলহামদুলিল্লাহ। সেই খুলনার বাগেরহাট। এর পাশে স্বাক্ষরলিপি টাইপিং কি একই বিষয়? না, স্বাক্ষরলিপি কোনো টাইপিং একই বিষয় না। স্বাক্ষরলিপি হচ্ছে একটা সাংকেতিক ভাষা, আর টাইপিং হচ্ছে আপনার একটা ডিভাইসের মধ্যে টাইপ করা, কিবোর্ডের মধ্যে টাইপ করা। স্বাক্ষরলিপি হচ্ছে আপনাকে বাংলা খাতায় লিখতে হবে। পরীক্ষার পদ্ধতিটা একজন জানতে চাইছেন। পরীক্ষার পদ্ধতি হলো আপনাকে
যে কোনো একটা খাতা, উদাহরণস্বরূপ আপনার একটা পেপার থেকে উনি পরীক্ষার হলে আপনি যখন যাবেন আপনাকে বাংলা খাতা দিবে, বাংলা খাতার পেজ দিবে। আপনি ওখানে গিয়ে উনি দুইজন টিচার, একজন বাংলা অথবা একজন ইংলিশ বলা শুরু করবে, মানে ওনারা লেকচার দেওয়া শুরু করবে, আমার মতো কথা বলা শুরু করবে, বা দেখা যাচ্ছে একটা গল্প বলবে বা একটা পেপার থেকে পড়া শুরু করবে। আপনার কাজ হবে সাংকেতিক ভাষায় সেগুলো লেখা। এরপর উনি যখন বলা শেষ করবে তখন বলবে যে আপনি এটা ভাঙান, বা আপনার মানে স্টপ করেন, বা আপনি এবার রূপান্তর করেন, কিছু একটা বলে দিবে। তখন আপনার কাজ হচ্ছে সেই সাংকেতিক ভাষা থেকে উনার কথাগুলোকে আবার রূপান্তর করে দিতে হবে, মানে ট্রান্সলেট করে দিতে হবে সাংকেতিক ভাষা থেকে। আর ওইখানে আপনার কাউন্ট হবে যে কি আপনি কয়টা কালেক্ট রূপান্তর করতে পারছেন, মানে কয়টা তথ্য বরাবর কারেক্টলি আপনি লিখতে পারছেন। সাংকেতিক ভাষা তো সাংকেতিক ভাষা, ওটা আপনার পুরোপুরি এতটা চেক হয় না, কিন্তু আপনি যেটা রূপান্তর করছেন ওইটা কিন্তু শব্দ গনে 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 চেক চেক করবে। এখন কি বুঝতে পারছেন বিষয়টা? পরীক্ষার পদ্ধতি কি ধরতে পারছেন আপনারা? এবার আসা যাক আমাদের ষাটলিপির বর্ণমালা, এগুলো শেখা খুবই সহজ। এই ক্লাসগুলো কিন্তু আপনি আহ এমনিতে দেখতে পারবেন, এমনি করতে পারবেন, কিন্তু আপনি প্র্যাকটিস না করলে আসলে আপনি অনলাইনে আসলে শিখা সম্ভব না। এটা আপনার নিজের আগ্রহের উপর নির্ভর করবে। শিখা কিন্তু একেবারে সহজ, কঠিন না, কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে মূল বিষয়। মাহিদুল ইসলাম সুমন, না আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। বিষয়টা হচ্ছে যে আরেকবার বলতে বলছেন, সেটা হচ্ছে আপনি পরীক্ষার হলে আপনাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবে মুখে, আপনাকে সেটা সাংকেতিক ভাষায় লিখতে হবে খাতায়। উনি কথা শেষ হওয়ার পর আপনাকে সে সাংকেতিক ভাষাটা ট্রান্সলেট করে দিতে হবে আপনি কি লিখছেন, বা ওনার কথাটা কি ছিল, ওইটাই কাউন্ট হবে শব্দ হিসাবে। এখন কি বুঝতে পারছেন? আর আমরা অনলাইনে কিভাবে শিখাচ্ছি সেটা হচ্ছে আমরা সলভ দিচ্ছি বেশি। অর্থাৎ আপনার একটা জায়গায় আপনি প্রবলেম ফেস করতেছেন, যে আমি ডিকটেশন দিচ্ছেন বা আপনি এক জায়গায় বেজে গেছেন, ওইগুলো আমরা এখানে সলভ করে দিব। নয়তো আপনি আমরা যে লাইভ রেকর্ডেড ক্লাসগুলো বলেন বা আমরা যে নিয়ম কানুনের ক্লাস, এগুলো আপনি ইউটিউবে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, কিন্তু আপনাকে সলভটা দিবে কে? আপনাকে যে সলভের যে বিষয়টা, এই সলভটা আমরা এখানে দিব। যে আপনি একটা জায়গায় বেজে গেছেন বা আপনি বারবার অনেকগুলো ডিকটেশন দিচ্ছেন, ডিকটেশন দিতে যাচ্ছেন, আমরা অডিও রেকর্ড পাঠাবো, ওইগুলো আপনি ডিকটেশন দিবেন। এক কথায় বলতে গেলে অফলাইনে যা হয় অনলাইনে তাই হবে, তবে আগ্রহটা আপনার উপর, আমরা জোর করতে পারবো না এখানে কাউকে। জি, আমরা আমরা বই, আমাদের বই বলতে আমরা শীট আকারে দিব আপনাদেরকে, প্রতিটা লেসন ভিত্তিক শীট দিয়ে দিব আলাদা আলাদা করে, বা কমেন্টের মধ্যে আমাদের যে প্রাইভেট গ্রুপ ওখানে কমেন্টের মধ্যে আমরা এগুলো দিয়ে দিই, ছবি আকারে বা শীট আকারে দিয়ে দিই। এবার আসা যাক আমাদের ক্লাসটা। ষাটলিপি মূলত মূল হচ্ছে উচ্চারণ, উচ্চারণের উপর ভিত্তি করে আপনার ষাটলিপিটা হয়। তাই আমরা মাথায় রাখবো উচ্চারণটা। যেমন আমরা বাংলা ভাষাকে ফলো করব, উদাহরণস্বরূপ খেয়াল করে দেখেন, বাংলা বর্ণমালার প্রথম যে কয়েকটা শব্দ আমরা খেয়াল করে দেন, আমি উপরে লিখে রাখতেছি উচ্চারণ, সবাই একটু মনে রাখার সুবিধার্থে উচ্চারণ মাথায় রাখবেন, উচ্চারণটা হচ্ছে মূল বিষয় এখানে। খেয়াল করে দেখেন, আজকে কি সবগুলো স্লাইড না, আজকে আমরা শুধুমাত্র প্রথম যে 25টা বর্ণ আছে 25টা বর্ণ করব। এমনকি ওইটার যে আপনার পিডিএফটা সেটা আমরা দিয়ে দিব ক্লাসে, এটা আমরা ক্লাসে দিয়ে দিব। সবাই একটু খেয়াল করি, আমরা এবার ক্লাসটা একটু নিয়মগুলো একটু দেখি। ষাটলিপির এখানে যে ঘরটা আছে খেয়াল করেন, বাংলা খাতা যে ঘর, এই ঘরটাকে আমরা তিন ভাগে ভাগ করব। এই তিন ভাগে ভাগ করার পর এই তিনটা ভাগের বাহিরে আমরা যেতে পারবো না, মানে উপরেও যেতে পারবো না, নিচেও যেতে পারবো না, মনে রাখবেন কথাটা। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবগুলো বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য। আর ষাটলিপির বর্ণমালাকে বলা হয় আচর। টোটাল আচর আছে পুরো দুনিয়াতে 25টা। পুরো দুনিয়ার সকল ভাষার জন্য আচর আছে কয়টা? এই 25টা আছে, আর কোনো আচর নাই। এটা মাথায় রাখবেন। আমরা ফেসবুক লাইভে নিব, এতক্ষণ ধরে আমরা কথা বলে আসছি, একজন বলছেন জুমে নিবেন কিনা। আপনি একটু দেখিয়েন, আমরা কিন্তু ফেসবুক লাইভে নিব ক্লাস, জুমে হবে না, গুগল মিটে হবে। সর্বোচ্চ খুব ইমার্জেন্সি দেখে আপনার, আপনি একেবারে বুঝতেছেন না, তখন আমরা গুগল মিটে নিয়ে যাব, তবে খুবই কম, খুবই কম। এটা তো আপনার রেসপন্সের উপর নির্ভর করবে। খেয়াল করে দেখেন, ক খ ক্ষিয়, এই ক খ ক্ষিয় তিনটা বর্ণের জন্য আমরা উচ্চারণ করব শুধু ক কে, অন্যগুলো উচ্চারণ করব না, শুধু ক। তিনটার ক্ষেত্রে উচ্চারণ হবে শুধু ক। এটা ষাটলিপির যে তিন ভাগের, এই যে তিনটা ভাগ করলাম এই ঘরটার, এটা তিন ভাগের এক ভাগ হবে, এক ভাগের বেশি আমরা যাব না। দেখতে ছোট চাঁদার মতো, দেখতে, দেখতে ছোট চাঁদার মতো, আমি রেড পেন দিয়ে লিখতেছি, খেয়াল করে দেখেন, দেখতে ছোট চাঁদার মতো, ছোট চাঁদার মতো, ছোট চাঁদার মতো দেখতে।
চাঁদার মতো, ছোট চাঁদার মতো দেখতে। খেয়াল করে দেখেন এরপর গ ঘ, এটা হচ্ছে শুধু উচ্চারণ করবো আমরা গ, এটাও 3 ভাগের 1 ভাগ, শুধুমাত্র পার্থক্য হচ্ছে বড় চাঁদা, বড় চাঁদা, বড় চাঁদা, বড় চাঁদা। খেয়াল করে দেখেন এরপর চ, 3 নাম্বার আমাদের বর্ণ হচ্ছে চ, চটা হবে 3 ভাগের 2 ভাগ। আমি আবার বলছি এই ঘরগুলো মনে রাখবেন, ঘরের বাইরে যাওয়া যাবে না, 3 ভাগের 2 ভাগ, এটা একটা নিয়ম। এটা হচ্ছে কি উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, ডান দিকে হেলানো, এই ডান দিকে হেলানো, ডান দিকে হেলানো, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। সবাই একটু খেয়াল করে দেখেন, যদি না বুঝেন কমেন্ট করবেন, যদি কোনো শব্দ যদি না বুঝেন, এখানে না বুঝার মতো একটা বিষয় আসবে, সেটা হচ্ছে একটু একই রকম কিছু আচরণ আছে, এটা একটু খেয়াল করিয়েন। এরপর হচ্ছে ছ, ছ হচ্ছে কমার মতো দেখতে, 3 ভাগের 1 ভাগ, ঘরের 3 ভাগের 1 ভাগ কমার মতো দেখতে, 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 কমার মতো দেখতে। এগুলো একটা টেকনিক, জাস্ট এগুলো লিখে দেওয়ার পাশে দিয়ে লিখে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার মনে রাখার ক্ষেত্রে, মানে মনে রাখার জন্য আপনি এটা লিখবেন, আর কিছু না। এটা কিন্তু খাতায় লিখতে হবে না, মানে পরীক্ষা খাতায় এটা আর লিখতে হবে না, লিখতে হবে কি আচরটা, ষাটলিপির আচর গুলো। এর পাশে বরিগার জ, 29 জ, ঝ উচ্চারণ করব শুধু জ, অনলি জ। এটা হচ্ছে উপর থেকে 3 ভাগের 3 ভাগ, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। খেয়াল করে দেখেন উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ ডান দিকে হেলানো, উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ ডান দিকে হেলানো, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। খেয়াল করে দেখেন এরপর হচ্ছে ত, ট খণ্ডত, ত ট খণ্ডত। এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এখানে একটা বিষয় খেয়াল করেন, চর ক্ষেত্রে এবং তর ক্ষেত্রে দুইটা কিন্তু প্রায় একই রকম হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, ত ট খণ্ডত, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। ভালো করে খেয়াল করেন এই 4 নাম্বার, 3 নাম্বারটা এবং 6 নাম্বারটা, 3 নাম্বার এবং 6 নাম্বার, নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ ডান দিকে হেলানো, দুটো কিন্তু একই রকম দেখতে, একই রকম। সবাই খেয়াল করেন এই দুইটা কিন্তু একই রকম, 3 নাম্বার এবং 6 নাম্বার, শুধু পার্থক্য কোথায়? এটা সবচেয়ে বড় পার্থক্যটা হলো প্রাইভেট গ্রুপের একজন জানতে চান প্রাইভেট গ্রুপ কোনটা, সেটা আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে দিয়ে দেওয়া হবে। খেয়াল করে দেখেন ত ট খণ্ড তো, এটা হচ্ছে কি উপর থেকে নিচে, খেয়াল করে দেখেন পার্থক্য হচ্ছে কোথায়, উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে। এটা হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো, পার্থক্য হচ্ছে ওইখানে। যেমন আমি এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে ধরলাম, আমি চক, চক লিখবো, টক লিখবো, এই দুইটা। চটা ছিল কি দেখেন তো উপর থেকে নিচে প্লাস ক, আর টটা হচ্ছে কি নিচ থেকে উপরে প্লাস ক। সবাই একটু ভালো করে খেয়াল করেন, আমি ঘরটা একটু এঁকে দিই, এটা একটা ঘর, এর বাইরে আমি যেতে পারবো না, ভালো করে খেয়াল করি, এই ঘরটার বাইরে আমি যেতে পারবো না। এখন চক লেখার সময় খেয়াল করে দেখেন চকটা কি ছিল, উপর থেকে নিচে চক ও চক, কটা দেখেন 1 ভাগের মধ্যে আছে, চটা 2 ভাগের মধ্যে আছে। চ ছিল কি উপর থেকে নিচে ডান দিকে হেলানো, 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, কটা 3 ভাগের 1 ভাগ, দেখতে ছোট চাঁদার মতো। টটা কি খেয়াল করেন তো, নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ, ক হচ্ছে কি ছোট চাঁদার মতো। খেয়াল করে দেখেন কটা এবার কোথায় আছে, 3 ভাগের 1 ভাগ, তবে মাঝে। তাহলে আমরা নিচে থেকে নিচেরটা দিয়ে শিখতেছি কেন, উপরে খেয়াল করে দেখেন আমি নিচে নিচে লিখতেছি কেন, শিখার সুবিধার্থে, আমার শিখার সুবিধার্থে, কিন্তু ব্যবহারের সময় সেটা যে কোনো জায়গায় ব্যবহার হবে, উপরে মাঝখানে নিচে। অর্থাৎ আপনি যখন ভেঙে ভেঙে লিখবেন তখন দেখতে একরকম, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সেটা ভিন্নতা বুঝতে পারবেন। বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে চ এবং তর মধ্যে? আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? চ এবং তর মধ্যে আপনাদের বিষয়টা কি ক্লিয়ার?
একটু কমেন্ট করে একটু রেসপন্স করুন। এরপর আসা যাক থ ঠ। ওকে, এবারে থ ঠ, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এটা একটু সবাই অনলাইনে এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে, অফলাইন অনলাইন দুই জায়গায়। এটা কাঁচির মতো দেখতে, দেখতে কাঁচির মতো, নিচ থেকে উপরে কাঁচির মতো দেখতে। এটা কাঁচির মতো দেখতে, কাঁচির মতো দেখতে, এই নিচ থেকে উপরে কাঁচির মতো দেখতে, 3 ভাগে 2 ভাগ। এটা হচ্ছে কাঁচির মতো, কাঁচির মতো দেখতে। এরপর দ ধ, ড ঢ, উচ্চারণ হবে শুধু দ, উচ্চারণ হবে শুধু দ। এটা 3 ভাগে 3 ভাগ, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো, নিচ থেকে উপরে ডান দিকে হেলানো। সবাইকে একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু দেখেন এই নিয়মগুলো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে শিখতে পারতেছেন, কিন্তু প্র্যাকটিস না করলে আপনার এখানে আসার কোনো মানেই হয় না। আপনি যদি বাড়ি কাজ না দেন, আপনি আজকে ক্লাসের পর আপনার যদি বাড়ি কাজটা যদি খাতায় লিখে না দেন গ্রুপের মধ্যে, তাহলে কিন্তু আপনার এখানে ক্লাস করা না করা একই কথা। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এখানে বাড়ি কাজটা হচ্ছে মূল বিষয়, বা আপনার প্র্যাকটিসটা হচ্ছে মূল বিষয়। যত বেশি প্র্যাকটিস তত বেশি স্পিড, তত বেশি শিখতে পারবেন। আপনি পুরো কোর্স যে কোনো জায়গায় করেন, আপনি 1 মাস প্র্যাকটিস করা ছেড়ে দেন, আপনি সবকিছু ভুলে যাবেন। ষাটলিপির নিয়ম এটা। যার কারণে প্রত্যেকটা বছর অনেক অনেক স্টুডেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখে কিন্তু পাশ করে না একজনও। এতগুলো স্টুডেন্ট পাশ করে না কেন? একজন তো পাশ করতে পারতো। গত 3 বছরে ইয়াতে পিএসসি নিয়োগে একজনও নিতে পারে নাই, বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা। কেননা ওখানে আপনি একটা মাস, বেশি না, একটা মাস আপনি যদি প্র্যাকটিস ছেড়ে দেন, আপনি ওখানে ফেল। এবার আসা যাক দ ধ ড ঢ। এটা হচ্ছে নিচ থেকে উপরে ডান দিকে হেলানো। আমি ডট ডট দিচ্ছি মানে কি, সেম জিনিস। ডান দিকে হেলানো, এটা দ এবং জ, এই দুটার মধ্যেও সেম। খেয়াল করে দেখেন এই দুইটা, পার্থক্য হচ্ছে কোথায়? আপনি যখন ব্যবহার করবেন তখন পার্থক্য, একটা হচ্ছে উপর থেকে নিচে জ, আর এটা হচ্ছে নিচ থেকে উপরে দ। এবার আসা যাক দন্তান্ন মূর্ধান্য। এখানে শুধু উচ্চারণ করব কি, শুধু ন, 3 ভাগের 1 ভাগ, ছোট হাইফেন, দেখতে ছোট হাইফেনের মতো, দেখতে ছোট হাইফেনের মতো, ছোট ছোট হাইফেন। এরপর আসা যাক প ফ ব ভ ম। আমরা প ফ ব ভ একসাথে করব। প হচ্ছে 3 ভাগের 2 ভাগ, প্রথম বন্ধনীর প্রথম অংশ, উপর থেকে নিচে। প্রথম বন্ধনীর প্রথম অংশ, একবার শব্দ 3 বার করে আঁচড় লিখবো, একবার শব্দ 3 বার করে আঁচড় লিখবো। প্র্যাকটিস করবো এভাবে, বাসায় প্র্যাকটিস হবে এভাবে, একবার শব্দ 3 বার করে আঁচড়। এটা হচ্ছে কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে, প্রথম বন্ধনীর প্রথম অংশ। এরপর আসা যাক ফ, সেম 3 ভাগের 2 ভাগ, পার্থক্য হচ্ছে কি প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। একই জিনিস, একবার শব্দ 3 বার করে আঁচড় লিখবো। আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে এভাবে লিখবো, খাতা কিন্তু খালি রাখা যাবে না, খাতা খালি রাখা যাবে না। উপর থেকে নিচে, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। এর পাশে ব, 3 ভাগের 3 ভাগ, পুরা ঘর। এবার হবে পুরা ঘর। এটা কি হবে? পুরা ঘর, প্রথম বন্ধনীর প্রথম অংশ, পুরা ঘর। পার্থক্যগুলো সামান্য সামান্য পার্থক্য। প্রথম বন্ধনীর প্রথম অংশ, পুরা ঘর। উপর থেকে নিচে, প্রথম বন্ধনীর প্রথম অংশ, এটা 3 ভাগে 3 ভাগ, সম্পূর্ণ ঘর। ভটাও সেম, 3 ভাগে 3 ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, উপর থেকে নিচে, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। এটা, এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? বিষয়টা কি সম্পূর্ণ পারবেন কিনা? প্র্যাকটিস হবে একবার শব্দ 3 বার করে আঁচড়। এরপর আসা যাক ম। মটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ,
ঠিক নয়ের মতো, শুধুমাত্র বড় হাইফেন। এটা হচ্ছে বড় হাইফেন। একবার বর্ণ তিনবার করে আঁচড় দিবেন প্র্যাকটিসের সময়। এটা হচ্ছে কি বড় হাইফেন। ছোট হাইফেন হচ্ছে দন্তান্ন, শুধু ন। এরপর র। রর ক্ষেত্রে ববিন্দা র, ডসিন্দা র, ডর র। তার মধ্যে আমরা শুধু রটা উচ্চারণ করব, একটা র। 3/1 ভাগ। 3/1 ভাগ। এটা হচ্ছে ছোট নৌকার মতো দেখতে, ছোট নৌকা, ছোট নৌকা। একবার শব্দ তিনবার আছর, একবার শব্দ তিনবার আছর, একবার শব্দ তিনবার আছর। এটা কিসের মতো দেখতে? ছোট নৌকার মতো দেখতে, ছোট নৌকার মতো। এরপর খেয়াল করে দেখেন, ল সেম 3/1 ভাগ, শুধু পার্থক্য হচ্ছে বড় নৌকা, বড় নৌকা, বড় নৌকা। ল হচ্ছে কি বড় নৌকা, ল হচ্ছে কি বড় নৌকা। একবার বর্ণ তিনবার করে আচর, এটা হচ্ছে কি বড় নৌকা। খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু বাসায় সবাই বাংলা খাতায় লিখবেন, আমি কিন্তু বাংলা খাতায় লিখতেছি। আপনারা বাংলা খাতায় প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার হলে বাংলা খাতা দিবে আপনাকে, বাংলা খাতায় আপনাকে কিন্তু এগুলো ক্লিয়ার করতে হবে। এবার শ। শটা হচ্ছে তালিবাস মূর্ধন্য ষ দন্তাস, শুধু একটা উচ্চারণ করবো শ, অনলি শ উচ্চারণ হবে। 3/1 ভাগ, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। 3/1 ভাগ, উপর থেকে নিচে ডান দিকে হেলানো। শ, শুধু শ উচ্চারণ করবো, শুধু শ উচ্চারণ করবো, শুধু শ। উপর থেকে নিচে 3/1 ভাগ, ডান দিকে হেলানো। উপর থেকে নিচে ডান দিকে হেলানো। এরপর হ। হটা হচ্ছে একটা ডট, 3/1 ভাগ, শুধু একটা ডট। তাহলে আমরা লিখার সময় এরকম করে প্র্যাকটিস করবো, জাস্ট একটা ডট দিব, যার কিছু না। এই ডট। হ হচ্ছে একটা ডট, জাস্ট একটা ডট। ডট বা ফুল স্টপ যেটা লিখতে পারেন। আর 3/3 বা 3/1 বলতে যেটা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি, এই ঘরটাকে, এই ঘরটাকে 3 ভাগে ভাগ করব। এর কয় ভাগ আমি ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আমি পাশে লিখে দিচ্ছি। 3/2 হলে মানে 2 ভাগ ব্যবহার করতে পারবো, 3/3 ভাগ মানে পুরো 3 ভাগে ব্যবহার করতে পারবো, 3/1 ভাগ মানে শুধু 3/1 ভাগ ব্যবহার করতে পারবো। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? পরীক্ষার খাতায় বাংলা খাতার মতো খাতা দিবে আপনাকে, ওখানে আপনাকে সাতলিপি লিখতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপরেরটাতে আসি আমরা, সরয় ও 29 ওকার। সরয় ও 29 ওকার, এই চারটার জন্য আমরা শুধু উচ্চারণ করবো অ। মাথায় রাখবেন কিন্তু ওকার একটা আছে, ওকার হলেও কিন্তু আমরা উচ্চারণ হবে অ। এই আচরটা ব্যবহার হবে, এগুলো আমি আলাদা করে দিলাম এই কারণে, আপনার বোঝার সুবিধার্থে। কারণ এখানে আমাদের কার আছে, কার আকার ইকার গুলো সব আছে। ওকার, ওকার মানে কি, ওই আপনার যেমন কোল, তারপর হতে পারে কি কোলে, বা আপনার দেখা গেছে ঘোল, গোলাম, গো। মানে ও কারটা, ও কার ক্ষেত্রে আমরা এই আচরটা ব্যবহার করবো। এটা হচ্ছে এটা হচ্ছে 3/1 হবে। ভালো করে খেয়াল করে দেখেন, 3/1 দেখতে ইউর মতো বাট ইউ নয়, এটা মাথায় রাখবেন। দেখতে ইউর মতো বাট ইউ নয়, দেখেন আমি কিভাবে লিখতেছি, হুবহু এভাবে হতে হবে। 3/1 এইটা আপনাকে যদি আমি এভাবে শিখাই, আপনি কিন্তু লিখতে পারবেন না। তাই আমরা পিডিএফ একটা দিব, ওটা আপনি ডাউনলোড করে ভালো করে প্রিন্ট করে নেবেন, মানে হুবহু যেন কালারটা ওরকম আসে। ওইটাতে আপনার জলছাপ দেওয়া আছে, অর্থাৎ ডট 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 দেওয়া আছে, ওইটাতে হাত ঘুরাবেন, 10 থেকে 20 পৃষ্ঠা আপনি শিখতে পারবেন। আমরা লিখবো যে সরেয় ও 29 ওকার, একবার বর্ণ তিনবার করে আচর, সরেয় ও 29 ওকার। দেখতে ইউর মতো বাট ইউ নয়, ইংরেজি ইউর মতো। এরপর সরাইয়া এ আকার একার, এটা হচ্ছে কি শুধু আ উচ্চারণ করব, শুধুমাত্র আ। 3/1, এখানে সবগুলাই 3/1। বড় বৃত্ত, এটা হচ্ছে কি
বড়বৃত্ত, সরাইয়া এ আকার একার, বড়বৃত্ত, সরাইয়া এ আকার একার, বড়বৃত্ত, এটা হচ্ছে বড়বৃত্ত। এরপর রশি দীর্ঘি রসিকা দীর্ঘিকার, এটাও 3 ভাগের 1 ভাগের থেকে হাফ, মানে ছোট বৃত্ত। রশি দীর্ঘি রসিকা দীর্ঘিকার, ছোট বৃত্ত, রশি দীর্ঘি রসিকা দীর্ঘিকার, ছোট বৃত্ত, ছোট বৃত্ত। এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপরটাতে আসেন, একেবারে সহজ করে শেখানোর চেষ্টা করতেছি। যদি আপনারা যদি তাতেও যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, বলতে পারেন, গ্রুপের মধ্যে বলতে পারেন যে আমার এই জায়গায় আমি পারতেছি না। খেয়াল করে দেখেন রস্য ও দীর্ঘ ও রস্যকার দীর্ঘকার, এখানে খেয়াল করে দেখেন রস্য ও দীর্ঘ ও রস্যকার দীর্ঘকার, এটাতে শুধু উ উচ্চারণ করবো, উ, আ ই উ, উ উচ্চারণ হবে 3 ভাগের 1 ভাগ, সবগুলো 3 ভাগের 1 ভাগ, শুধু ইটা একটু হাফ হয়ে যাবে। এটা হচ্ছে কি এন এর মতো দেখতে, বাট এন নয়। দেখেন আমি কিভাবে লিখতেছি, এন এর মতো দেখতে বাট এন নয়। উ উচ্চারণ হবে কি এন এর মতো দেখতে, ইংরেজি এন এর মতো, ইংরেজি এন এর মতো দেখতে বাট এন নয়। এই যে শব্দটা অনস্কার, আমরা অনস্কার বলবো না, আমরা উচ্চারণ করবো কি অং, অং উচ্চারণ করবো, অং, 3 ভাগের 1 ভাগ, অং। ষাট টিপে শুধু এই একটা আঁচড় যেটা বাম দিকে হেলানো হবে, 3 ভাগের 1 ভাগ উপর থেকে নিচে বাম দিকে হেলানো, লিখবো কি অং, 3 ভাগের 1 ভাগ উপর থেকে নিচে বাম দিকে হেলানো, অং। এটা হচ্ছে উপর থেকে নিচে বাম দিকে হেলানো, এটা মনে রাখতে হবে, বাম দিকে হেলানো। সবাই একটু খেয়াল করে দেখেন, বাম দিকে হেলানো এটাতে কিন্তু আপনারা মিস করবেন না, এটা একটু ব্যতিক্রম। বাম দিকে হেলানো সবগুলো ডান দিকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। আমি একটু হাইলাইট করে দিছি, অং, এটা হচ্ছে কি বাম দিকে হেলানো, 3 ভাগের 1 ভাগ উপর থেকে নিচে। এরপর হচ্ছে ও, ও কার, এটা ও উচ্চারণ হবে ও, এটাও 3 ভাগের 1 ভাগ, এম এর মতো দেখতে বাট এম নয়। দেখেন এম এর মতো দেখতে বাট এম নয়, ও, ও কার, এম এর মতো দেখতে বাট এম নয়, ও, ও কার, এম এর মতো দেখতে বাট এম নয়। এরপর হচ্ছে আই, আইটা হচ্ছে একটা অতিরিক্ত, অর্থাৎ সরাইয়া প্লাস ই, দুইটা মিলে যুক্ত হয়েছে। সরাইয়া এখানে কি খেয়াল করুন, বড় বৃত্ত প্লাস ছোট বৃত্ত, মানে এই দুটাকে যুক্ত করে আমরা লিখবো এইভাবে, যে জায়গায় বড় বৃত্তটাকে যে জায়গায় যুক্ত হবে এই জায়গাটাকে আমরা কেটে দিব, এই জায়গাটাকে কেটে দিব, মানে আইটা হচ্ছে কি 3 ভাগের 1 ভাগ, আ লিখার পর যে জায়গায় যুক্ত হবে এই জায়গায় কেটে দিব, 3 ভাগের 1 ভাগ, আ লিখে কেটে দিব, আ লিখে কেটে দিব, অর্থাৎ আই হচ্ছে কি অতিরিক্ত, আ লিখে কেটে দিব। আ লিখে কেটে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে ক্লাসটা আমরা কমপ্লিট করে আমি কিন্তু পিডিএফ দিয়ে দিব এটার, আপনারা দেখবো যে আপনারা আসলে কতজন এখানে যারা ক্লাস করছেন কতজন রেসপন্স করতে পারছেন বা কতজন বাড়ি কাজ দিচ্ছেন। আসলে এটা সিরিয়াসনেসের বিষয়। যেমন আপনি যদি 1 সপ্তাহ বা 1 মাস সিরিয়াস থেকে যদি গায়েব হয়ে যান বা আপনি বাড়ি কাজ আর না দেন, আসলে আমাদের পক্ষে সম্ভব না যে আপনাদেরকে প্রেশার দিয়ে বা জোর করে আপনাদের বাড়ি কাজ আদায় করা। আপনার বাড়ি কাজ দেওয়া বন্ধ করে দিলে আমরাও দেখা গেছে লাইভ ক্লাস নিতে মোটিভেট হই না। কারণ আমি লাইভে আসলাম, আপনারা দুইজনের ক্লাস আসলেন না, দুইজনও বাড়ি কাজ দিলেন না, এখন এই জিনিসটা দেখতে কেমন। তার চেয়ে ভালো আপনারা লাইভ মানে রেকর্ড ক্লাস দেখে দেখে আপনারা লাইভ মানে লাইভের জন্য আপনারা বাড়ি কাজটা দিবেন। কারণ আমরা অফলাইন এবং অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাড়ি কাজ, মানে আপনার খাতা চেক করা। অফলাইনে সরাসরি খাতা চেক করা যায়, অনলাইনে সেটা সম্ভব না।
কিন্তু সেটাকে আমরা সম্ভব করতেছি এই বাড়ি কাজ দেওয়ার মাধ্যমে। আপনারা খাতাগুলো দিবেন বা ছবি তুলে দিবেন, আমরা সেটা সলভ করে দিব। ইয়াসিন আরাফাত ভাই, আপনি তো আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট ছিলেন, অনেক পুরাতন অফলাইন ব্যাচের। অনলাইন ক্লাস কেমন লাগলো? সবাই একটু খেয়াল করে দেখেন, যারা যারা লাস্টে জয়েন করছেন অনেকে, আপনারা এই ভিডিওটা একটু দেখবেন। এটা কিন্তু লাইভ ক্লাস চলতেছে, এটা কিন্তু রেকর্ডেড থেকে যাবে। এখানে অনেকগুলা বিষয় আমি ক্লিয়ার করছি যে আপনাদের পরীক্ষা কি এরকম প্রশ্ন হতে পারে বা কিরকম হবে কি হবে প্রত্যেকটা বিষয়। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কমেন্টে। পাশাপাশি ক্লাস শেষ হওয়ার পরও আপনারা কমেন্টে আপনার প্রশ্নগুলো করবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা, বা গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনারা রেসপন্স পাবেন। আসলে আপনাদের ক্লাস কবে নিব? আপনারা যদি বাড়ি কাজ দেন, আমরা নেক্সট ক্লাস অর্থাৎ আমরা কিন্তু এরপরে যারা আমাদের প্রাইভেট গ্রুপে আছেন তাদেরটা আমরা রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি। বাড়ি কাজের ক্লাসটা আমরা কয়েকটা ক্লাস এখানে টানা নিব, বাড়ি কাজের ক্লাসগুলো। আর প্রাইভেট গ্রুপে যারা আছেন তারা কিন্তু আপনাদের লাইভ ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো পাবেন, সলভ ক্লাসগুলো লাইভ পাবেন আলাদা করে। বাট এখানে আপনাদের আজকের লেসনটা আপনারা এখানে জমা দেন। অর্থাৎ কিভাবে ক্লাস হয়, কিভাবে আমরা ক্লাসটা ইয়ে করতেছি, কমপ্লিট করতেছি, সেই জিনিসটা দেখার জন্য আপনারা আজকের ক্লাসটা, বাড়ি কাজটা আজকে জমা দেন, বা আপনারা 2-3 দিনের মধ্যে জমা দেন। আমরা অনেক মানে অনেকজন যদি দেখা গেছে অনেকগুলো জমা পড়ছে, তখন আমরা একটা নোটিশ দিয়ে এগুলো সলভ করে দিব। হ কি অন্যভাবে লেখা যায়? হ আসলে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে দাড়ি দিয়ে, একটা হচ্ছে ডট দিয়ে। ডট দিয়ে লেখাটা সহজ। হ্যাঁ, পিডিএফ আমরা আপনার দিয়ে দিব, পিডিএফ আমরা কমেন্টে দিয়ে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকের ক্লাসের পিডিএফটা পাশাপাশি আপনাদের বাড়ি কাজের পিডিএফ, দুটাই পিডিএফ পাবেন। মোট দুটা পিডিএফ, একটা হচ্ছে আজকের ক্লাসের পিডিএফ, আর একটা হচ্ছে বাড়ি কাজের পিডিএফ। কারো কোনো প্রশ্ন থাকলে, আবার কখন ক্লাস, এটা নির্ভর করতেছে আপনাদের বাড়ি কাজের উপর। আজকের ক্লাসে বাড়ি কাজ দেওয়ার পর আমরা একটা নোটিশ দিব, হতে পারে 2 দিন পর বা 3 দিন পর আপনারা ক্লাস আরেকটা পাবেন। অর্থাৎ এটা হচ্ছে বাড়ি কাজের উপর। আজকের ক্লাসের বাড়ি কাজটা নেক্সট ক্লাস আমরা সলভ করব। একজন বলছেন ক্লাসগুলো অসাধারণ। আসলে অসাধারণ বলেও লাভ হবে না, কেন জানেন? কারণ আমরা রেসপন্স পাই না। রেসপন্স বলতে আপনারা বাড়ি কাজটা দেন, আর তাহলে আমরা একটা মোটিভেট হই। এখন আমরা অফলাইনে প্রেশার দিতে পারি, বলতে পারি। এমনকি আমাদের অফলাইনের একটা রুলস হচ্ছে, আপনি বাড়ি কাজ না দিলে দেখা গেছে আগের ক্লাসের পড়া যদি আপনি নতুন ক্লাসে না দেন, মানে এর পরে ক্লাসে না দেন, আমরা নতুন লেসন দিই না, সিঙ্গেল সিঙ্গেল করে পড়ানো হয়। এখন নির্ভর করতেছে আপনারা কারা সিরিয়াস। যদি সিরিয়াস থাকেন আপনি অল্প সময় শিখতে পারবেন, কারণ এখানে প্র্যাকটিসের মূল বিষয় হচ্ছে প্র্যাকটিস, আর আমরা প্র্যাকটিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। কেননা আপনি অনলাইন যে কোনো জায়গা থেকে দেখে দেখে আপনি সবগুলো লেসন নিতে পারবেন, সবগুলো লেসন শেষ করতে পারবেন। কিন্তু প্র্যাকটিসের যে বিষয়টা, ডিকটেশনের যে বিষয়, সলভের যে বিষয়, এটা কিন্তু আমাদের থেকে বেশি কেউ দিবে না। কারণ আপনারা এখানে পোস্ট করেন, আমরা যে কোনো সময় আমরা এটা সলভ করে দিব। মানে কমেন্টে আমরা আপনাদের এই বিষয়টা সলভ করে দিব। আপনি প্রয়োজনে আজকের ক্লাসটা হলো আপনি পোস্ট করে দেন। আর অবশ্যই একটা কাজ করবেন, পোস্ট করার যে নিয়ম, পোস্ট করার যে বিষয়টা, সেটা একটু খেয়াল করে দেখেন। পোস্ট করার সময় আপনারা একটা জিনিস লিখে দিবেন, সেটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ ষাটলিপি দিবেন। ষাটলিপি ফার্স্ট ক্লাস, অর্থাৎ আপনার এখানে অনেকে আছেন যার কারণে নাম লিখে দিবেন। আপনার নাম, আপনার তারিখ, এদিকে দিবেন তারিখ, তাহলে আমরা একটু বুঝতে সহজ হবে যে আপনার এটা আজকে করছেন না পরে কখন পোস্ট করছেন। আর আর এদিকে দিবেন যে ষাটলিপি, অর্থাৎ এটা আপনি একটু খাতার মধ্যে লিখে দিবেন। আর পোস্ট করার সময় অবশ্যই দেখবেন অন্যরা কিভাবে পোস্ট করে, হ্যাশট্যাগ ষাটলিপি দিবেন, ষাটলিপি দিবেন। অন্যরা কিভাবে পোস্ট করতেছে সেটা একটু দেখবেন, আমরা কিন্তু লিখে দিব এইভাবে দিবেন, নাম আবার কি তারিখ দিয়ে দিবেন, আর ষাটলিপি লিখে দিবেন। ইংলিশ আর বাংলার মধ্যে এবার একটা বিষয় বলে রাখি, ইংলিশে কিন্তু আমরা আপনাদেরকে কিছু টেকনিক দিয়ে দিব। অর্থাৎ ইংলিশের জন্য আলাদা করে কোনো আপনার নতুন টেকনিক শিখতে হবে না, আমরা বাংলিশে লিখে ফেলবো। বিষয় সহজ। যেমন চলেন আমরা একটা উদাহরণ দিই, ভালো একটা কথা বলছেন। আমরা একটা উদাহরণ দিই, খেয়াল করে দেখেন।
একটু আগে আমরা যেটা শিখলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন ষাটলিপি কেন গুরুত্বপূর্ণ সরকারি জবের, বা তথ্য কিভাবে মানে থাকে, সংরক্ষণ করা থাকে গোপনীয়তার সাথে। গ আকার দন্ত ন গান, ভালো করে খেয়াল করে দেখেন গান, গটা ছিল কি, একটু মিলে দেখেন, যারা যারা প্র্যাকটিস করছেন তারা একটু মিলে দেখেন। গ ছিল কি বড় চাঁদার মতো, আকার ছিল বড় বৃত্ত, দন্তানো ছিল ছোট হাইফেন। একটু মিলে দেখেন, সবাই একটু মিলে দেখেন। এখন এটা দ্বারা বোঝাচ্ছে যে গান। নাজমুল আহসান নাইম ভাই, আপনি একটু খেয়াল করেন, গান এটা দ্বারা বোঝাচ্ছে। এবার সেম এ আচরে যদি আমি ইংলিশটা যদি লিখি, এটা হবে কি GUN গান। অর্থাৎ আমরা এখানে উচ্চারণটাকে ফলো করব। পৃথিবীর যে কোনো ভাষা হোক, যে দুনিয়ার যেটাই হোক, আপনাকে যে ভাষায় দেওয়া হোক, আপনাকে উচ্চারণটাকে আপনি কিন্তু এই রূপান্তর করবেন বাংলাতে, বা মানে এই ষাটলিপির এই 25টা আচরণের মধ্যে চলে আসবে। নাজমুল আহসান ভাই, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? ইংলিশের ক্ষেত্রে অবশ্যই আমরা ক্লাস দিব, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আপনার বাংলিশটাকে ফলো করব বেশি, কারণ এখানে উচ্চারণ হচ্ছে মূল বিষয়। আপনাকে কিন্তু আচর থেকে ট্রান্সলেট করতে হবে। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের ক্লাসটার বাড়ি কাজটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। আপনার নাম, তারিখ এমনকি হ্যাশট্যাগ ষাটলিপি দিয়ে পোস্ট করে দিলে হবে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অটো। আমরা দ্রুত শেখার জন্য মূলত আমরা বাংলিশটাকে ইউজ করি, বাংলাটাকে ফলো করতেছি মেইনলি। তবে আপনাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনারা যদি কাজ করেন তাহলে দ্রুত শিখতে পারবেন, কারণ এখানে মূল বিষয় হচ্ছে প্র্যাকটিস। প্রথম থেকে বলে আসতেছি, অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার স্পিডটা হারাই ফেলবেন। আপনি আজকে এক মাস আপনি ক্লাস করছেন, এরপরে মাসে দেখবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আর ক্লাসের লাইভ ক্লাস যদি কেউ না থাকে, তখন কিন্তু আপনার আসলে আপনার যারা ক্লাস নেয় তারাও পর্যন্ত বিরক্ত বোধ করে, আসলে আমি কাকে কি বলবো এখানে। আর প্রবলেম না থাকলে তো কোনো কথাই নেই, এমনি বক বক করা। তাই আপনারা প্রবলেম গুলো পোস্ট করেন, এমনকি প্রশ্ন থাকলে এগুলো কমেন্টে জানাই দেন, তখন দেখবেন লাইভ ক্লাসের মধ্যে এটা খুব ভালোভাবে ক্লাস মজা পাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর মাত্র 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমরা লাইভটা অন রাখবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একজন প্রশ্ন করছেন, মোহাম্মদ মনির, বিভিন্ন দপ্তরে যদি ইংরেজি ষাটলিপি প্র্যাকটিক্যাল দেয় তখন কি করা যাবে? ধরেন মাই নেম ইজ মোহাম্মদ মনির, এটা কিভাবে লিখবো? এখানে দেখেন মাই, চলেন আসলে আমি একেবারে আপনাকে জাস্ট এই শব্দ মাইটা দিয়ে বুঝাই। এখানে একটা দিয়ে জাস্ট এ মাই না, খেয়াল করে দেখেন মাইটা উচ্চারণ কি হচ্ছে, উচ্চারণ কি এটা হচ্ছে না, মাই হচ্ছে না। তার মানে কি ম প্লাস আই, তাহলে কি হচ্ছে এ মাই, বা এ মাই, যেভাবে লিখেন। বিষয়টা কি এখন ক্লিয়ার কিনা দেখেন। নেম, খেয়াল করে দেখেন নেম, দেখেন নেম, নেমটা কিরকম হবে, নেম দেখেন দন্তের নায়িকার নেম ও নেম এরকম উচ্চারণ হচ্ছে কিনা, ন একার ম যুক্ত করে লিখি, এবার দেখেন বিষয়টা কি বুঝতে পারছেন? এক্সামে হ্যাঁ একজন প্রশ্ন করছে ইমদাদুল হক, বাংলা ইংলিশ কি দুইটা থাকে এক্সামে? হ্যাঁ দুইটাই থাকে। আমাকে রূপান্তরের ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে দুইটাই করতে হবে। এখানে মূলত সমস্যা হয়, অনেকে আছে বিষয়টা ধরতে পারে না, অর্থাৎ আপনি লিখতে পারছেন কিন্তু আপনি রূপান্তরে গিয়ে তখন আপনি ফেল করে ফেলে আর কি, রূপান্তর করতে পারে না। অর্থাৎ আপনাকে যখন আপনি আঁচল লিখবেন, আঁচল লিখার পর এটা ভেঙে দিতে হবে। অনলাইনে যে কোনো সময় আপনি জয়েন করতে পারবেন, অনলাইনে কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, তবে আপনার অ্যাক্টিভনেসটা হচ্ছে মূল বিষয় এখানে। অনলাইনে যে কোনো সময় জয়েন করা যাবে।
মোহাম্মদ মনির, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? বাংলিশে কিভাবে লিখতে হয়, আপনি মানে উচ্চারণটা এখানে মূল বিষয়, উচ্চারণের উপর ভিত্তি করে আপনি আঁচড় দিবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বাড়ি কাজ কিভাবে জমা দিব খেয়াল করেন, আপনি খাতার বাংলা খাতার মধ্যে আপনার নাম, তারিখ, আর আপনার এদিকে ষাটলিপির প্রথম লেসন এটা লিখে আপনি জমা দিয়ে দিবেন। আর পোস্ট করার সময় দেখবেন অন্যরা কিভাবে পোস্ট করছে, একটু গ্রুপটা একটু স্ক্রল করে দেখেন আগে যারা পোস্ট করছে তারা কিভাবে পোস্ট করছে, ওই পোস্টটা দেখে দেখে প্রয়োজন ওনাদেরটা কপি করে আপনি পোস্ট করে দিবেন, তাহলে অটোমেটিক দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের লাইভটা আর অল্প কিছুক্ষণ সময় চলবে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর তারপর আমরা আসলে লাইভটা বন্ধ করে দিব, এরপর থেকে আপনাদের কমেন্টের কারো কোনো প্রশ্ন থাকলে দিবেন, আমরা এটা বা গ্রুপের মধ্যে সরাসরি পোস্ট করবেন, আমরা এটা রেসপন্স করবো ইনশাল্লাহ। মোহাম্মদ মনির, আপনি এখনো বুঝেন নাই বিষয়টা। এখানে অ্যালফাবেটটা মূল বিষয় না, ভাষাটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আপনার উচ্চারণ। এখানে আপনাকে আচর, যে কোনো আচর, আপনি এই যে আচর সাংকেতিক ভাষাগুলো লিখতেছেন না, এটা ওনারা ইয়া করবে না, বাংলা না ইংরেজি না কোন ভাষায় লিখতেছেন সেটা মুখ্য বিষয় না। আপনি রূপান্তর করার সময় আপনাকে অন্য যদি বাংলায় বলে বাংলাতে রূপান্তর করে দিতে হবে, ইংলিশে বললে ইংলিশে রূপান্তর করে দিতে হবে, যে ভাষা বলবে সেই ভাষায় রূপান্তর করে দিতে হবে। যার কারণে বললাম তো, যদি গান, এটা আচর কিন্তু একটাই, এখন বাংলাতে লিখলে আপনি এভাবে লিখবেন, ইংলিশে লিখলে এভাবে লিখবেন, অর্থাৎ আচর সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি ভাষাগত পার্থক্য, অর্থাৎ আপনার রূপান্তর করার সময় আপনি ভাষা ব্যবহার করবেন, কিন্তু সাউন্ডের জন্য, উচ্চারণের জন্য কিন্তু আচর সব দুনিয়ার সবগুলা সাতলিপ, সব ভাষা সাতলিপি একই রকম। এখন কি বিষয়টা ক্লিয়ার কিনা? আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনি কি পুরো বিষয়টা কি বুঝতে পারছেন, ক্লিয়ার? আপনাদের, হ্যাঁ, তবে আপনাদেরকে আমি আবার রিপিট করতেছি একটা কথা, যদি রেসপন্স না থাকে বা রেসপন্স যদি না দেন বা আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনি আসলে আসিয়েন না, মানে ক্লাস করার কোনো মানেই হয় না। অনলাইনে আসলে শুধু শুধু আপনি দেখা গেছে বাড়ি কাজ দিবেন না, আপনি ক্লাসে আপনি দেখা গেছে লাইভের মধ্যে আপনারা পাবো না, অথবা আপনার যে ভিডিওগুলো আমরা রেকর্ডেড দিছি ওগুলো আপনি বাড়ি কাজ জমা দিচ্ছেন না, বা কোনো প্রবলেমে নাই আপনার, তাহলে আপনার জন্য তো লাইভ ক্লাস না। তাহলে আমি লাইভে এসে কি বলবো? না আপনার কোনো প্রবলেমে নাই, তাহলে আমি লাইভে এসে তো আমার কোনো কাজে নেই, আপনি রেকর্ড দেখে দেখে করতে পারতেছেন। তাই বিষয়টা একটু মাথায় রাখবেন। তারাই আসবেন যারা সিরিয়াস, আমাকে যারা এক মিনিমাম 2 থেকে 3 মাস টানা ধরে রাখতে পারবেন। সিরিয়াস থাকলে আপনি 2 থেকে 3 মাসে শেষ করতে পারবেন, বাট স্পিড তুলতে আপনার মানে আগ্রহ ধরে রাখতে হবে। কেননা এখানে একটা বিষয় হচ্ছে আপনার স্পিড উঠবে তখন যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, অর্থাৎ আপনাকে প্রতিদিন মানে কোর্স শেষ হওয়ার পর দেখা যাচ্ছে 2-3 মাস কাজ মানে পুরোটা শেষ করার পর তখন আপনি পেপার নিবেন, প্রত্যেকটা মানে একটা পেপার থেকে প্রতিদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা বিভিন্ন নিউজ শর্ট করবেন। হ্যাঁ, দর এবং ধর দুটো সংকেত একই রকম হবে, তবে এখানে আপনার সমস্যা, আপনি ভাঙবেন কিভাবে বাক্যের উপর নির্ভর করবে, বাক্যর মানে পজিশনের উপর নির্ভর করবে। এই বিষয়গুলো আসলে আলোচনা করব। আপনি যে দর এবং ধর যিনি বলতেছেন আলী আহমেদ শ্রাবণ, আপনার এই বিষয়টা হচ্ছে বাক্যের পজিশনের উপর নির্ভর করবে। এটা হচ্ছে আজকে বেসিক ক্লাস, একদম জাস্ট বেসিক লেভেলের ক্লাস আজকে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট লেকচারে দেখা হবে, সবাই বাড়ি কাজ দিবেন তাহলে ইনশাআল্লাহ। আর যদি বাড়ি কাজ নেওয়া না হয় তাহলে একজন প্রশ্ন করছেন সরকারি জবে কি সার্টিফিকেট লাগে,
এটা মূলত হচ্ছে যদি না চাই তাহলে লাগে না, খুবই কম। তবে যখন দরকার পড়বে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। যেমন আমাদের একটা স্টুডেন্ট আমাদের পেজে দেওয়া আছে, দেখবেন ওনার ছবি সহ দেওয়া আছে। চট্টগ্রাম আপনার কাস্টমস ভ্যাটে 60 মুদ্রাক্ষরিক দুইজন নিয়োগ দিছে গত কয়েক 2-3 সপ্তাহ আগে। তখন কিন্তু প্রথম হয়েছে উনি, উনার জীবনের প্রথম ভুল করে ফেলছে, মাদক দ্রব্যে উনি সার্টিফিকেট নিয়ে যায় নাই। ওখানেও সেম উনি সার্টিফিকারের হিসাবে ভাইভাতে গিয়ে উনি উনি আটকা পড়ে গেছে, ভাইভাতে উনি কান্না করে ফেলছে পর্যন্ত অবস্থা। প্রায় 3 থেকে 4 বছর পর গিয়ে এখন উনি এই কাস্টমস ভ্যাটে চান্স পেয়েছে। চিন্তা করে দেখেন, এতদিন ধরে রাখছে, কতটুকু কষ্ট করছে। আর বিষয়টা হচ্ছে যে যখন প্রয়োজন হয় তখন কিন্তু আপনি বড়সড় বিপদে পড়বেন। আর এমনিতে সচরাচর খুবই কম দেখে। ভর্তি হতে চাচ্ছেন, আপনি ভিডিওটা প্রথম থেকে দেখবেন। আমরা কিন্তু ভর্তির প্রসেসটা ভিডিওর প্রথমে দিয়ে দিছি আমরা ভর্তির। দৈনিক 4 থেকে 5 ঘন্টা সময় দেন, দিতে পারবেন কিনা। এই যে বিষয়টা, এটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা মুখে বলতেছেন, আপনি দেন 2 থেকে 3 বার দেন, 2-3 দিন দেওয়ার পর দেখবেন আপনার কেমন ফিল হয়। আপনি তবে এটা আপনি 1.5 মাসে শেষ করতে পারবেন যদি 1.5 থেকে 2 মাসে দেন। এটা হচ্ছে আপনার নিজের উপর। ইনশাআল্লাহ আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করে দেন। আর আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।